ফোন পাওয়ার পর থেকে আমেরিকা যাওয়ার জন্য তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। যদিও ভিসা পাসপোর্ট আগে থেকে কমপ্লিট করে রেখেছে সাদাব। যেহেতু জানতো যেতেই হবে, শুধু ডেট ফিক্সড ছিল না, টিকিট কাটা হয়েছে আগামী 3 দিন পরের টিকিট। অনেক প্রিপারেশন বাকি, অনেক শপিং করা বাকি। সবকিছু করতে হবে এই 2-3 দিনের মধ্যে। নূর এবং সাদাব বের হয়েছে শপিং এর জন্য। আমেরিকায় ঠান্ডা প্রচুর, নূর ঠান্ডা সহ্য করতে পারে না, তাই শীতের কাপড় চোপড় বেশি করে কিনে নিয়ে যেতে হবে। যদিও শীতের কাপড় চোপড় প্রচুর আছে, কিন্তু সেগুলো নিয়ে যাবে না নূর। সবকিছু নতুন চাহিদা, ছোট মানুষ, তার উপরও মেয়ে মানুষ, তার উপরে হানিমুন, ম্যাডামের কথা শুনতেই হবে। সাদাব সুবোধ বালকের মতো নূরের পেছনে পেছনে শপিং করতে গেল। সারাদিন রিমা, সাইমন, সাদাব, নূর শপিং শেষে বাসায় ফিরল। নূরের যেন উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই। নূর জানে না ট্রিটমেন্টের জন্য যাওয়া হচ্ছে, শুধু জানে ডাক্তার দেখানো হবে একবার। নূরের তো খুব খুশি লাগছে, হানিমুন, তাও আমেরিকায়। খুব ভালো লাগছে নূরের। শপিং করে শেষ করে খাওয়া দাওয়া করে যেন কোনো ক্লান্তি নেই, আবার প্যাকিং এ বসে গিয়েছে। কি কি নিবে কি কি নিবে না, একটার পর একটা ব্যাগ গুছিয়ে যাচ্ছে নূর। সাদাব বিছানায় শুয়ে শুয়ে জিজ্ঞেস করলো, কিরে রেডি সব, প্যাকিং করা শেষ? নূর বলল, কই শেষ, মাত্র 2টো ব্যাগ ভরলাম, এখনো আমার জুতো গোছানো বাকি আছে, কসমেটিক গোছানো বাকি আছে। আপনার ব্যাগ গোছানো বাকি আছে, 15 দিনের জন্য যাচ্ছে, এটা কি কম সময়? আবার বলেছেন সময় বেশিও লাগতে পারে। তাহলে আমার তো প্রিপারেশন নিয়ে যেতে হবে, যদি সময় বেশি লাগে তখন কাপড় চোপড় কোথায় পাবো? সাদাব অবাক হয়ে গেল। কোথায় পাবি মানে? এই 2 ব্যাগ ভর্তি কাপড়, এগুলি পরবি? বলল সাদাব। নূর বলতো, পাগল হয়েছেন? একবার ছবিতে যে ড্রেস পরবো, পরবর্তীতে সেই ড্রেস পরে আর কোনো ছবি আমি তুলতে পারবো না, তাহলে ড্রেস পরেই কি লাভ? সাদাব বলল, ড্রেস পরে কি লাভ মানে? তোর কি মনে হয় তুই সারাদিন বাইরে থাকবি, একটার পর একটা ড্রেস পরে বাইরে বের হবি আর ফটোশুট করবি? হানিমুনে যাচ্ছি, তোকে তো আমি রুম থেকে বের হতে দিব না। রুমে থাকবে, কাপড় চোপড় এত প্রয়োজন নাই, যত কম পরা যায় ততই ভালো। আমি তো বলছি এত কাপড় চোপড় নেওয়ারই প্রয়োজন নেই, ছোট ছোট কিছু লাগবে সেটা আমি ওখানে গিয়ে কিনে দিব। খবরদার আর একটা বাজে কথা বলবেন না। মুখ খুলে খালি আপনি বাজে কথা বলেন। আর আপনি এখনো আমাকে তুই করে বলেন কেন? কত মানুষকে দেখি কত সুন্দর করে বউকে আদর করে তুমি করে বলে, জানু সোনা করে বলে। আমি কি এখনো আপনার চাচাতো বোন, ছোট বোন, যে আপনি আমাকে তুই করে বলেন? সাদা অবাক হয়ে তাকালো নূরের দিকে, তারপর বলল, আমি কি তোর চাচাতো বড় ভাই? তুইও তোমাকে আমাকে আপনি করে বলিস? আমিও তো বন্ধুদের দেখি বউরা কত সুন্দর হাঁ গো, ও গো, শুনছো কত সুন্দর রোমান্টিক ভাবে ডাকে, আর তুই পারিস না? সবার সামনে আমাকে ভাইয়া বলে ডাকিস। নূর বলল, আমার তো লজ্জা করে। আমি আর আপনি কি এক নাকি? সাদাব সরু চোখে তাকালো নূরের দিকে, তারপর বলল, তুই আর আমি এক না মানে? এখনো এক হতে পারিনি? বলে সাদাব সাথে সাথে উঠে দাঁড়ালো। উম, দরজার দিকে এগিয়ে যাচ্ছে সাদাব। নূর অবাক হলো, কথা শেষ না করে দরজার দিকে যাচ্ছে কেন? লোকটা রাগ করেছে নাকি? নূর জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন, কি হয়েছে, রাগ করেছেন নাকি? সাদাব সাথে সাথে দরজাটা লাগিয়ে দিয়ে ঘুরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলল, না, দরজা লাগাতে এসেছি। নূর অবাক হয়ে গেল। কেন দরজা লাগাতে গিয়েছেন, জানতে চাইল নূর। সাদাব বলল, যা এতদিন করতে পারিনি তাই করব। নূর অবাক হয়ে জানতে চাইল, কি করতে পারিনি? এক হতে পারিনি, তাই দরজা লাগিয়ে আসলাম। আয়, কাছে আয়, আজ মিলেমিশে একাকার হয়ে যাব, আজ আর কোনো ফাঁক রাখবো না মাঝখানে, বলল সাদাব। নূর বলল, দেখুন, কাছে আসবেন না, আমি কাজ করছি। সাদাব বলল, দেখতে চাচ্ছি আজ এমন ভাবে দেখবো কখনো তুই বলতে পারবি না তুই আর আমি আলাদা, মিলেমিশে একাকার হয়ে যাব। বলে নূরের হাত ধরে ফেললো সাদাব। সাথে সাথে নূর বলে ফেলল, ভুল হয়েছে আমার, সরি সরি, আপনি আর আমি এক, আর মিলেমিশে একাকার হতে হবে না, স্বীকার করে নিলাম আপনি আর আমি আলাদা না। সাদাব মুচকি আসলো, একটু ঝুঁকে বিছানায় বসেই নিচে বসে থাকা নূরের কানে কানে ঝুঁকে বলল, আর একটু পরে স্বীকার করতে প্রসেসটা শুরু করতাম একাকার হওয়ার, তারপরে এখন স্বীকার করলি কেন? ফুল সজ্জা
নূর লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। হাত ছুটানোর জন্য মুচড়ামুচড়ি করতে করতে বলল, ছাড়ুন, আমার অনেক কাজ আছে, এখন কিছু হবে না। সাদাব বলল, এখন তখন বলে কিছু নাই, আমার মুড ইজ অন, আমার এখন চাই মানে এখনই চাই। বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সাদাব। তারপরে এক জটকে নূরকে কোলে তুলে নিল। তারপরে ফিসফিস করে বলল, বউ আমার বলে এখন নাকি মিলেমিশে একাকার হতে পারিনি। এত বড় অপবাদ মেনে নেওয়া যায় না। আমার পুরুষত্ব আঘাত দিয়েছিস তুই, আজকে মিলেমিশে একাকার হবই। বলে নূরকে ধীরে ধীরে বিছানার দিকে নিয়ে যেতে লাগলো। নূর লজ্জায় সাদাপের বুকে মাথা গুঁজে নিল। ঠিক টিকিট কাটা হলো 3 দিন পরে। আজ সকাল থেকে সব প্রিপারেশন নেওয়া শেষ, রাতে ফ্লাইট। সবাই ওদেরকে বিদায় জানাতে এয়ারপোর্টে যাবে। 15 দিনের জন্য যাচ্ছে, তাতেই সামিয়া বেগম নরিন আফরোজ যাওয়ার জন্য ব্যাগে খাবার ভরে দিচ্ছেন। সাদাপ অবাকের উপর অবাক হচ্ছে। আমেরিকান মতো জায়গায় এখন ব্যাগে করে নাকি খাবার নিয়ে যাবে, তাও মাত্র 15 দিনের জন্য যাচ্ছে। কিন্তু মায়েদের কিছু বলা যাবে না, এতে তাদের আবার মুড অফ হয়ে যাবে। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এসেছে। 8টার দিকে বাসা থেকে বের হবে হুমায়ুন রহমান, ফজলুর রহমান, রিমা, নূর, সামিয়া বেগম, নরিন আফরোজ সবাই একসাথে খেতে বসেছে। খাওয়া শেষ হলেই রওনা দিবে তাই। একটু আগে খেতে বসেছে। আজকে এয়ারপোর্টে যাবে শুধু হুমায়ুন রহমান, ফজলুর রহমান ও সাইমন। আর কাউকে নেওয়া হবে না, কারণ আস্তে আস্তে রাত হবে, তাই সাদাব সবাইকে যেতে মানা করেছে। নূরের খাওয়া শেষে হাত ধুতে যাওয়ার জন্য উঠবে, অমনি নূরের কি হলো জানে না। নূর ধপাস করে নিচে জ্ঞান হারিয়ে পড়ে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সাদাপের যেন কলিজাটা খাঁচা ভেঙে উড়ে গেল। এমন মনে হচ্ছে দৌড়ে গিয়ে সাদাপ নূরকে ধরল। ফজলুর রহমান, হুমায়ুন রহমানও দৌড়ে নূরের কাছে এলেন। ফজলুর রহমান সাথে সাথে ডাক্তারকে ফোন দিলেন। ডাক্তার বললেন এক্ষুনি হসপিটালে নিয়ে আসুন। চোখে মুখে পানি দিচ্ছে, কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরছে না। সামিহা বেগম, নরিন আফরোজ কান্না করছে। রিমা পানির উপরে পানি ছিটে দিয়ে যাচ্ছে। সাদাপ নূরকে বুকে নিয়ে বলছে, নূর চোখ খোল। কি হয়েছে নূর, চোখ খোল। সাইমন গাড়ি রেডি করে সাথে সাথে বলল, ভাইয়া গাড়ি রেডি করেছে, তাড়াতাড়ি নূরকে নিয়ে এসো। কথাটা শোনা মাত্রই সাদাপ 1 মিনিটও দেরি করেনি, নূরকে কোলে নিয়ে এগিয়ে গেল গাড়ির দিকে। সাদাপ নূরকে কোলে নিয়ে গাড়ির পিছনে সিটে বসলো। আজ ড্রাইভিং করবে না। সাইমন ড্রাইভিং সিটে বসলো। ফজলুর রহমান সাথে উঠলেন। হুমায়ুন রহমান, নরিন আফরোজ এবং সামিয়া বেগম রিমাকে নিয়ে আরেক গাড়িতে আসলেন। হসপিটালে আসার সাথে সাথে সাদাব গাড়ি থেকে নেমে নূরকে কোলে নেয়া অবস্থায় হসপিটালের ভিতর প্রবেশ করল। ডক্টরের সাথে রাস্তায় কথা হয়েছে, সে অনুযায়ী ডক্টর ইমার্জেন্সিতে ওয়েট করছিল নূরের জন্য। যেহেতু নূর রেগুলার পেশেন্ট, তাই ডক্টর দেরি করলেন না, সাথে সাথে ইমার্জেন্সিতে নূরকে চেক আপ করা শুরু করলেন। নূর এখনো জ্ঞানহীন অবস্থায় আছে। এমন অবস্থায় কিছু টেস্ট লিখলেন। সম্ভাব্য যত ধরনের টেস্ট আছে সবগুলোই লিখে দিলেন। হঠাৎ কপাল হবার কারণ জানতে এবং জানতে চাইল কতদিন হলো বিয়ে হয়েছে এবং সাংসারিক অন্যান্য কথাও জানলেন। নূর যেহেতু এখনো জ্ঞান ফেরেনি, তাই BSCG নামক একটি টেস্ট যা রক্ত দিয়ে করতে হয় সেটিও লিখে দিলেন। কারণ ইউরিন টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করতে আরও সময় লাগবে, তাই ব্লাড টেস্টে দিলেন। তবে কাউকে কিছু বললেন না, ভাবলেন রিপোর্ট আসলে একবারে কথা বলবেন। 1 ঘন্টা পর রিপোর্টগুলো সব চলে আসলে ডক্টর নূরের আগে রিপোর্টগুলো যেহেতু সব জানেন, বর্তমান রিপোর্টগুলো দেখতে লাগলেন। দেখতে দেখতে সব রিপোর্ট চেক করা শেষে ফজলুর রহমান এবং সাদাপের দিকে তাকিয়ে বললেন, আপনাদের তো আজ আমেরিকা যাওয়ার কথা ছিল, তাই না? সাদাপ হাঁ-সূচক মাথা নাড়ল। ডক্টর বললেন, আমেরিকায় যেতে হবে না, বাসায় রেস্ট করুক। প্রয়োজন হলে আমরা সেই ডক্টরের সাথে পার্সোনালি যোগাযোগ করে ওর ফলো আপ গুলো জেনে নিব, যেন অবস্থার ওকে কি ধরনের ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে তাই জানতে পারি যদি চান। তবে দরকার নেই, কারণ ওকে এই অবস্থায় এতদূর জার্নি করানোটা ঠিক হবে না, তাও এমন স্টেজে। ফজলুর রহমানের কপাল ঘামছে। সাদাপের ভিতরে টেনশন। ডাক্তার কি বলছে বুঝতে পারছে না। কেন যেতে হবে না, বা নূরের কি হলো? সাদাব বলল, কি হয়েছে আমাদেরকে খুলে বলুন, কেন চিকিৎসার জন্য আমেরিকায় যেতে হবে না? সাদাপের দিকে তাকালেন ডক্টর, তাকিয়ে কিছুক্ষণ পর মুচকি হেসে বললেন, ইউ আর গোয়িং টু বি এ ফাদার।
তাই আমেরিকায় এই মুহূর্তে যেতে হবে না। নূরের শরীর এতটা দখল, এতটা জার্নি সইতে পারবে না। আর তাছাড়া যার জন্য যাচ্ছিলেন তার প্রয়োজন নেই, তবে নূরের ট্রিটমেন্ট দরকার, ওকে ট্রিটমেন্টের উপরে থাকতে হবে, সেটা বাংলাদেশেই সম্ভব। প্রয়োজন পরে সে ডাক্তারের সাথে কথা বলে ফিউচার ফলো আপ গুলো ওনার থেকে নিতে পারো। তবে তোমাদের জন্য সুখবর একটাই, নূর মা হতে চলেছে, তবে ওকে একটু দেখে রাখতে হবে। এক তো নূরের ওভারিতে সিস্ট, দ্বিতীয়ত ওর বয়স অল্প, আর এই প্রাইমারি স্টেজে ওকে বেশি মুভ না করানোই ভালো। মাত্র 4 to 5 উইকস প্রেগনেন্সি, এজন্যই নূর কফালস হয়ে গিয়েছে। ওই অসুস্থতা হয়তো নিতে পারবে না। প্রথম 2-3 মাস একটু কষ্ট হবে, তারপর ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। ওকে সব সময় ওষুধের উপরে থাকতে হবে, যেন সিস্ট বড় না হয়ে যায়। সাদাব হা করে শুনল শুধু। ফজলুর রহমানও একই অবস্থা, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। কি বলল ডক্টর? তাছাড়া সাদাব মনে মনে ভাবতে লাগলো, ওষুধ খাইয়ে দিয়েছিল প্রত্যেকবার, তাহলে নূর প্রেগনেন্ট হলো কি করে? সাদাব ভাবলো, প্রত্যেকবার তো নিজ হাতে খাইয়ে দেয়নি, হয়তো নূর কোনো একবার ভুলে গিয়েছিল খেতে, তাই। তবে সাদাব কিছু জিজ্ঞেস করতে চাচ্ছে ডক্টরকে। ফজলুর রহমান বললেন, আমি বাহিরে যাচ্ছি, সবাইকে সুখবর দিতে, তুই কথা বল। ফজলুর রহমান বের হয়ে যেতে সাদাব বলল, আমি প্রত্যেকবার ওকে একটি ফিল খাইয়েছিলাম, প্রবলেম হবে না তো? ডক্টর বলল, না, সেটা কোনো সমস্যা না, কনসিভ যেন না হয় সেজন্য হয়তো দিয়েছিলে, কিন্তু যেহেতু কনসিভ করেছে তাই আর কোনো সমস্যা নেই। আর তারপরও 2-3 মাস পর নূরের একটা সোনোগ্রাফি করে নেবেন, দেখবেন কোনো সমস্যা আছে কিনা। আশা করি সমস্যা হবে না, কারণ আই ফিল ইমার্জেন্সি কনসেপ্টিক ফিল খাওয়ার পরও যদি প্রেগনেন্সি থেকে যায়, তাহলে সাধারণত বাচ্চার কোনো জন্মগত সমস্যা হয় না। সাদাপের এটাই জানার ছিল, বাকি যা জানার ধীরে ধীরে জানবে। সাদাব ডক্টরকে ধন্যবাদ জানিয়ে উঠল। চেম্বার থেকে বের হয়ে ইমার্জেন্সির দিকে গেল। নূরের এখনো জ্ঞান ফেরেনি, শুয়ে আছে। নূরকে সারপ্রাইজ দিবে, এই মুহূর্তে জানাবেও না, বাসায় নিয়ে গিয়ে তারপরে বলবে। ফজলুর রহমান, হুমায়ুন রহমান, নরেন আফরোজ, সামিয়া বেগম, রিমা, সাইমন সবাইকে জানালেন নূর মা হচ্ছে। সবাই খুশিতে কেঁদে দিবে এমন অবস্থা। সাদাবকে আসতে দেখে হুমায়ুন রহমান সাথে সাথে জড়িয়ে ধরলেন ছেলেকে। হুমায়ুন রহমান জানতেন ছেলেটা উপরে না গুজরালেও ভিতরে ভিতরে নূরের জন্য ঠিক কতটা কষ্ট পাচ্ছিল, কতটা ভেঙে পড়েছিল। সাদাব খুশিতে কান্না করে দিল। হুমায়ুন রহমান ছাড়লেন সাদাবকে, চোখের পানি মুছে দিলেন, বললেন, ভিতরে যা। সাদাব সবার দিকে তাকিয়ে বলল, নূরকে এই মুহূর্তে বলা প্রয়োজন নেই, ওকে আমরা সবাই বাসায় গিয়ে সারপ্রাইজ দিব। সবাই মেনে নিল সাদাবের সিদ্ধান্ত। সাদাব ধীরে ধীরে এগিয়ে গেল নূরের রুমের দিকে। দেখল নূর এখনো ঘুমিয়ে আছে। ও ছোট্ট পরী, ছোট্ট নয়, ছোট্ট শিশু বাচ্চাদের মতো লাগছে। এই মেয়ে নাকি 9 মাস পর একটি সন্তানের মা হবে। ভাবতে অবাক লাগছে সাদাবের কাছে। সাদাব যত্ন করবে, নিজ নিজ হাতে যত্ন করবে নূরের। ডাক্তার যেহেতু বলেছে 2-3 মাস রিস্ক আছে, যেহেতু নূরের বয়স অল্প, এছাড়া অসুস্থ, তাই সাদাব সারাদিন সারা রাত নিজ হাতে যত্ন করবে নূরের। প্রয়োজন পড়ে 3 মাস পরে অফিসে জয়েন করবে, কিন্তু নূরকে বিছানা থেকে এক পাও নামতে দিবেন না। নূরের হাত ধরে চোখের পানি ফেলছে আর মনে মনে ভাবছে সাদাব। বাইরে দরজার কাছে দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর দৃশ্যটি অবলোকন করছে পরিবারের প্রত্যেকটি সদস্য। সবার চোখে জল। তবে আজ খুশির, আজ কারো মনে কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই। সবাই খুশিতে যেন পাগল হয়ে যাবে এমন অবস্থা। আরো আধা ঘন্টা পর নূরের হুঁশ ফিরল, যেন লম্বা একটি ঘুম দিয়ে উঠেছে নূর। চেহারায় তেমন ক্লান্তির কোনো ছাপ নেই, সুন্দর একটি ঘুম দিয়েছিল। সাদাব তাকিয়ে আছে নূরের দিকে। নূর চোখ ফিটফিট করে খুলল। 1 মিনিট এদিক ওদিক তাকালো, যেন নূর বুঝতে পারছে না কোথায় আছে, কি হচ্ছে। হঠাৎ নূরের মনে পড়ল ওদের না আজ এয়ারপোর্টে থাকার কথা, আমেরিকায় যাবে। সাথে সাথে সাদাবের হাত ধরে বলল, আমরা যাব না? সাদাব জিজ্ঞেস করলো, কোথায়? নূর বলল, আমেরিকা, হানিমুনে। সাদাব অবাক হয়ে গেল। ঘুম থেকে উঠেই আমেরিকা যাওয়ার কথা। অবশ্য নূর অনেক শখ করেছিল আমেরিকা যাবে, তাই হয়তো ঘুম থেকে উঠে মনে পড়েছে। এখন তো ওদের এয়ারপোর্টে থাকার কথা। সাদাব আমতা আমতা করে বলল, তোর শরীরটা ভালো নেই নূর, ভালো হলে পরে যাব, প্রয়োজন
পড়লে পরে টিকিট কাটবো। নূর সাথে সাথে হসপিটাল বেডে উঠে বসলো, বলল আমি সুস্থ আছি, চলুন আমেরিকা যাব। সাদাব বুঝতে পারছে না কি বলবে বাচ্চা নূরকে, যে নিজেই বাচ্চার মা হতে চলেছে। সাদাব বলল, না নূর, তুই অসুস্থ দেখিস না, একটু আগে মাথা ঘুরে পড়ে গিয়েছিলি, ডাক্তার বলেছে এখন তোকে কোথাও নেওয়া যাবে না, সুস্থ হলে তারপর। নূর বলল, ওষুধ দিলেই ঠিক হয়ে যাবে, ডাক্তারকে বলুন ওষুধ দিয়ে দিতে, আমি ঘুমাতে ঘুমাতে চলে যাব। সাদাব বলল, না নূর, দীর্ঘ সময়ের জন্য অসুস্থ হয়েছিস, সুস্থ হলে তারপর নিয়ে যাবে, এখন না, পাগলামি করিস না। মানে আমাদের হানিমুন ক্যান্সেল, যাওয়া হবে না? মন খারাপ করে বলল নূর। সাদাব বলল, হানিমুনে গেলে যা হতো তা আমরা এখানেই করব। নূর বলল, আমি আমেরিকা বেড়ানোর কথা বলেছি, হানিমুন মানে ওইসব বলিনি, আপনি খালি মুখ খুললেই বাজে কথা বলেন। সাদাব মুখে কিছুই বলল না, সাথে সাথে জড়িয়ে ধরল নূরকে, বলল, ধন্যবাদ নূর, তুই একটা ভুল করেছিলি, যার জন্য এত বড় পুরস্কার পেলাম। নূর কিছুই বুঝতে পারছে না, সাদাবের দিকে তাকিয়ে বলল, তাহলে চলুন, বাসায় চলুন, আমার হসপিটালে ভালো লাগছে না। সাদাব বলল, ঠিক আছে চল, বলে নূরকে দাঁড়াতে দিল না, একটি হুইল চেয়ার নিয়ে এসে চেয়ারে বসিয়ে নূরকে হসপিটাল থেকে বের করলো। নূর ধরে নিয়েছে নূর অসুস্থ, অসুস্থ কারণ না হলে আমেরিকা যাওয়া ক্যান্সেল হতো না, নূর কখনো প্রেগনেন্ট হতে পারে। নূর ধরে নিয়েছে নূর অসুস্থ, কারণ না হলে আমেরিকা যাওয়া ক্যান্সেল হতো না, নূর কখনো প্রেগনেন্ট হতে পারে পারে বা অন্য কিছু, এটা নূরের মাথায় আসার কথাই না, যেখানে নূর জানে নূরের মা হওয়ার সম্ভাবনা খুবই কম। নূরের স্বপ্নে একথা আসেনি যে নূর প্রেগনেন্ট হতে পারে। বাসায় নিয়ে আসা হলো নূরকে, রাত বাজে 10টা, নূর বিছানায় রেস্ট করছিল। হঠাৎ নূর বিছানা থেকে নামবে এমন সময় দৌড়ে এলো সাদাব, বলে, কি করছিস তুই, বিছানা থেকে নামছিস কেন, কি লাগবে বল, আমাকে বল, আমি এনে দিচ্ছি। নূর বলল, আমার ক্ষুধা পেয়েছে, কিছু খেতে ইচ্ছে করছে, আমাকে 5টা মিনিট সময় দে, আমি এক্ষুনি যাব, গিয়ে তোর জন্য খাবার নিয়ে এখনই আসবো, খবরদার বিছানা থেকে নামবি না, বলে সাদাব দৌড়ে নিচে চলে গেল। নিচে সবাই বসেছিল, সাদাবকে নিচে নামতে দেখে সামিয়া বেগম বলে, কি হয়েছে, নিচে নামছিস কেন? সাদাব বলল, আম্মু, নূরের ক্ষুধা পেয়েছে, তাড়াতাড়ি কিছু রেডি করে দাও, এই সময় কি কি খেতে পারবে সে অনুযায়ী কিছু রেডি করে দাও। সামিয়া বেগম এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন সাদাফের দিকে, তাকিয়ে রইলেন বাড়ির প্রত্যেকটা মানুষ। সাদাফের খুশি যেন ধরছে না, এই খুশি সাদাব বাবা হবে এজন্য না, এই খুশি শুধুমাত্র নূর মা হতে পারবে সেজন্য খুশি। এভাবে কেটে গেল 2 দিন। নূরের শরীরটা এখন সুস্থ, তবে নূরকে বিছানা থেকে নামতে দিচ্ছে না। অবাক হয়ে যাচ্ছে, এরকম তুলো তুলো করছে কেন, নূর কিছুই বুঝে উঠতে পারছে না। নিচে তো নামতে দিচ্ছে না, বেড থেকেও নামতে দিচ্ছে না। এদিকে নিচে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, নূরকে সারপ্রাইজ দেওয়া হবে। নূর মা হতে চলেছে এটা খুব সাধারণভাবে জানালে হবে না, নূরকে একটু আলাদাভাবে জানাতে চায় সাদাব, যেন নূর সারপ্রাইজড হয়ে যায়, খুশিতে যেন এবার নূর কেঁদে ফেলে, যেমন বাড়ির প্রত্যেকটা সদস্য কেঁদেছিল। কাল থেকে তোড়জোড় চলছে অনুষ্ঠানে, নূরকে কিছুই জানাতে দেওয়া হচ্ছে না, নূরকে খাবার দাবার দিয়ে সুন্দর করে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। নূর যেহেতু জানে নূরের শারীরিক প্রবলেম রয়েছে, তাই ভাবছে হয়তো সেই জন্যই নূরকে আলাদাভাবে কোনো ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, বা ডক্টর হয়তো বলে দিয়েছে নূরকে বিছানা থেকে নামতে মানা, তাই নূর আর নিচে নেমে যায়নি। দুপুরে খেয়ে দিয়ে ঘুমিয়েছিল নূর, উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেছে। ঘুম থেকে উঠল নূর, উঠে দেখলো সাদাব রুমে নেই, এই সুযোগে একটু নিচের দিকে যাবে, যেই বিছানা থেকে নামলো অমনি সাদাবকে দেখলো হরলিক্স নিয়ে ভিতরে ঢুকেছে। হরলিক্স খেতে ইচ্ছে করে না নূরের, চা কফি খেয়ে অভ্যস্ত, কিন্তু 2-3 দিন ধরে নূরকে শুধু এই বিচ্ছিরি স্বাদের হরলিক্স খাওয়াচ্ছে। চায়ের বদলে যেন ভালো কিছু খেতে পারে, যাতে পেটের ভাত ভালো থাকে, নূরের শক্তি হয়, সেই জন্য বেশি করে বাদাম দিয়ে হরলিক্স দিয়ে ব্লেন্ড করে সুন্দর করে কুসুম কুসুম গরম ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আসে সাদাব। নূরকে নামতে দেখে বলল, থাপড়ে দাঁতগুলো ফেলে দেব, তুই আবার নিচে নামছিস কেন, বলেছি না কিছু হলে আমাকে ফোন দিবি, নিচে নামা যাবে না।
নূর বলল, আমি শুয়ে থাকতে থাকতে অসহ্য হয়ে গেছি, আর ভালো লাগছে না আমার। এখন আমাকে নামতে হবে, প্লিজ নামতে দিন। এমন কি অসুস্থ হয়েছি আমি? ডাক্তার বলেছে বিছানা থেকে নামা যাবে না। সাদাব বলল, বিছানা থেকে নামা যাবে না এমন নয়, তবে আমি চাচ্ছি তুই একটু নিজের শরীরের যত্ন নে, এই আর কি। নূর বলল, হ্যাঁ খুব চাচ্ছেন, আমার ভালো, এজন্যই তো হানিমুনে নিয়ে গেলেন না। দুদিন ধরে হানিমুনে না যাওয়ার জন্য খোঁটা শুনতে শুনতে কাহিল সাদাব তাকিয়ে বলল, ঠিক আছে, আগামীকালকে থেকে একটু একটু নামিস, তোকে পারমিশন দিলাম, আজকে না। নূর জানে তর্ক করে লাভ নেই, এই লোকের সাথে তর্কে কখনোই জিততে পারবে না নূর, তাই হাতে হরলিক্সটি নিয়ে ধীরে ধীরে একটু একটু করে পান করতে শুরু করলো। ঘুম থেকে উঠে নূরের ক্ষুধা পেয়েছে। নূরকে সন্ধ্যায় নাস্তা সুন্দর করে খাইয়ে দিয়ে সাদাব বলল, তোকে আমি রেডি করে দিচ্ছি, তোর জন্য একটু পরে একটা সারপ্রাইজ আছে। নূর অবাক হয়ে গেল। সারপ্রাইজ? নূর জানতে চাইল, কি সারপ্রাইজ? সাদাব বলল, আধা ঘন্টা পরে বুঝতে পারবি, তোকে আমি সুন্দর করে নিজ হাতে রেডি করে দিব। বলে আলমারি থেকে একটি শাড়ি বের করলো। সাদাব সাথে ম্যাচিং করা সবকিছু বের করেই নূরকে ধীরে ধীরে বিছানা থেকে নামিয়ে বলল, পেটিকোট আর ব্লাউজটি পরে নে, শাড়ি আমি পরিয়ে দিচ্ছি। নূর বলল, ঠিক আছে, আমি ওয়াশরুম থেকে পরে আসি। সাদাব বলল, এত রং ডং করতে হবে না, সবকিছুই আমার দেখা, এখানে বসে 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 পড়। নূর অবাক হয়ে গেল, কি বলছে এই লোক, এখন বিছানায় বসে বসে এগুলো করবে? নূর আমতা আমতা করছে। সাদাব জানে নূর এখনো লজ্জা পাচ্ছে, তাই সাদাব চোখ বন্ধ করে বলল, আমি চোখ বন্ধ করে ফেললাম, এবার পড়ে নে, ওয়াশরুমে যেতে হবে না। নূর পেটিকোট এবং ব্লাউজটি পরে ফেলল। ব্লাউজের হুক লাগাতে লাগাতে হঠাৎই সাদাব ঠাস করে চোখ খুলে ফেলল। নূর বলল, চিটিং করলেন কেন? আপনার তো চোখ খোলার কথা ছিল না। সাদাব বলল, কি হয়েছে? যা আমার তা আমার দেখলে সমস্যা কি? বলেই বলল, দাঁড়া আমি লাগিয়ে দিচ্ছি। বলে ব্লাউজের উপরে দুটি হুক লাগাতে লাগলো। সাদাব গোড় লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল নূরের দিকে। ইচ্ছে করছে এখনই বুকে নিয়ে পিষে ফেলতে, কিন্তু না, এখন এগুলি করা যাবে না। নূর অসুস্থ, নূরের দিকে আরো খেয়াল রাখতে হবে বেশি করে, কষ্ট হলেও নিজেকে নিয়ন্ত্রণ রাখতে হবে। মনে মনে ভাবছে সাদাব। নূরকে ধীরে ধীরে বিছানায় থেকে উঠিয়ে সুন্দর করে শাড়িটি পরিয়ে দিল সাদাব। পেটের ছোট্ট একটি সুমুইকে দিয়ে বুকের আঁচলটি ঠিক করে দিয়ে আয়নার সামনে নিয়ে ধার করালো। নূর লজ্জা পাচ্ছে, কিন্তু অবাক হচ্ছে আর ভাবছে, 2-3 দিন ধরে এমন করছে কেন উনি কি আসলেই সত্যি সত্যি হানিমুন পিরিয়ড ঘরে বসেই পালন করছে? এই জন্যই বলেছিল আমেরিকা যা হবে তা এখানেই হবে। সাদাব নূরের চুলগুলো হালকা ঠিক করে দিল আঁচড়িয়ে, তারপরে ঠোঁটে হালকা একটু লিপস্টিক লাগিয়ে দিয়ে বলল, আর কিছু করতে হবে না, আমার নূরপুরি এমনি সুন্দর, পারফেক্ট। নূর আর কিছু বলল না। সাদাপের চোখে সুন্দর মানে নূর আসলেই সুন্দর, অন্য কোনো কিছু দিয়ে আর সুন্দর হতে চায় না নূর। তারপর বলল, আচ্ছা বলুন এবার কি সারপ্রাইজ? সাদাপ নূরের চোখে হাত রাখলো, রেখে বলল, আমাকে বিশ্বাস করিস? তাহলে আমার সাথে সাথে চোখ বন্ধ করে হেঁটে আয়। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল, চোখের উপর হাত সরিয়ে দিয়ে বলল, হাত দিতে হবে না, আমি আপনাকে এমনিই বিশ্বাস করি। আপনি নিজে ব্যথা পাবেন, কষ্ট পাবেন, কিন্তু আমাকে একটি ফুলের টোকা লাগতে দিবেন না। বলে সাদাপের হাতে ধরে নূর হাঁটতে লাগলো। সাদাপ সামনে এগিয়ে গিয়ে বলল, এবার আমার হাত ধরে ধরে একটু একটু করে হেঁটে। সাদাপ নূরের পায়ের প্রতিটি কদমে নজর রাখছে, কোথায় থামতে হবে, কোথায় ডানে যেতে হবে, কোথায় বামে যেতে হবে, সবকিছুই দিক নির্দেশনা দিয়ে একটু একটু করে নিচে নিয়ে আসলো সিঁড়ি বেয়ে বেয়ে। সবাই নিচে দাঁড়িয়ে আছে সারপ্রাইজ দেওয়ার জন্য, কিন্তু সবাই চুপ, মুখে কোনো কথা নেই। নূরকে সাদাব বলে, এবার চোখ খুল নূর। নূর চোখ খুলল, দেখলো পুরোটা অন্ধকার। নূর সাদাপের হাতটি আরো জোরে দৌড়লো, বলল, এখানে তো অন্ধকার, কিছুই নেই। সাথে সাথে পুরো সোফার রুম আলোকিত হয়ে উঠল। পুরো ড্রয়িং রুম বিভিন্ন কালারের আলোকসজ্জায় সজ্জিত, বিভিন্ন জায়গায় বেলুন দিয়ে ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। নূর দেখে অবাক হয়ে গেল, আজ তো নূরের জন্মদিন নয়। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ নূরের চোখ গিয়ে ঠেকলো একটি ছবিতে। ছবিটি যদিও কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন করে বানানো হয়েছে, কিন্তু ছবিটি দেখে নূর যেন হয়ে গেল।
কি বলবে, কি বুঝবে কিছুই বুঝতে পারছে না নূর। নূর সাদা একটি শাড়ি পরিহিত, শাড়িটি চিনে নূর, কিন্তু নূরের কোলে একটি ছোট্ট একটি শিশু ধীরে ধীরে এগিয়ে গেল ছবিটির দিকে। ছবিটির দিকে এগিয়ে গিয়ে ছবিটিতে হাত রাখলো। কিছুই বুঝে উঠতে পারছে না নূর। মিনিট দুয়েকে নূর এভাবে তাকিয়ে রইল। সবাই নূরের দিকে তাকিয়ে আছে। সাদাপের চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সাদাপ জানে নূরের এই মুহূর্তে কি ভেবছে। হঠাৎ করে নূরের যেন কিছু একটা মনে হলো। সাথে সাথে নূর ডান হাত দিয়ে ছবিটি ধরে রাখলো, বা হাতে ফেটে রাখলো। কিছু কি অনুভব করলো নূর? ফেটে হাত রেখে সাথে সাথে সাদাপের দিকে তাকালো নূর। সাদাপ কাশছে, কিন্তু ঠোঁটে হাসি। নূরের যেন আর কিছুই বুঝতে বাকি নেই। নূর এবার দুই হাতে দিয়ে নিজের মুখ ডাকলো, ডেকে চিৎকার করে কান্না করে দিল। সাদাপ দৌড়ে এসে নূরকে জড়িয়ে ধরল। সাথে সাথে সবাই চলে আসলো নূরের কাছে। ফজলুর রহমান নূরের মাথায় হাত রেখে বলল, তুই মা হচ্ছিস, আমার মা। আমাদের মা তো তুই আগে ছিলে, এখন ছোট্ট একটি বাবুর মা হবে। আমার ছোট্ট মা হবে ভাইজান। দেখেছেন আপনি? আপনি বলেছিলেন না নীরের কিছু হবে না। দেখেছেন? আমার ছোট্ট মা সত্যিই মা হবে। সাইমন এগিয়ে এসে নূরকে নিয়ে নূরের কপালে চুমু খেয়ে বলল, আমার ছোট্ট বোনটা কবে এত বড় হয়ে গেল? কিছুদিন পর ছোট্ট একটা নূরে বাড়িতে টুকটুক করে হেঁটে বেড়াবে, আমাকে মামা মামা বলে ডাকবে। সাথে সাথে রিমা বলে উঠল, তোমাকে মামা মামা বলে ডাকবে না, তোমার কান ধরে টানবে, বলবে দুষ্ট মামা, পচা মামা বলে ডাকবে। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল, আর তোর তো চুল ধরে টানবে, বলবে আমার শাকচুন্নি পুপি। রিমা সাইমনের দিকে তাকিয়ে বলল, কি? আমি শাকচুন্নি? আর তুমি কি তাহলে? নরেন আফরোজ বললেন, থামবি তোরা, সবসময় ঝগড়া শুরু হয়ে যায় তোদের। বলে এগিয়ে গেলেন নূরের কাছে। সামিয়া বেগম এবং সামিয়া বেগম হয়ে এগিয়ে এলেন। নরেন আফরোজ নূরকে জড়িয়ে ধরে বললেন, আমার মা লক্ষ্মী সোনা মা, কিছুদিন পর তুই মা হবি। আমরা তো বিশ্বাস করতে পারছি না। এতদিন ধরে তো আমরা তোকে সামলাতেই হাঁপসে যেতাম, কি করে সামলাবো ভাবতাম। এখন তো তোর আরো ছোট্ট একটা নূর আসবে, নাকি ছোট্ট একটা সাদাব, জানি না, কিন্তু ওকে সামলাতে সামলাতে আমরা পুরো বাড়ি হিমশিম খেয়ে যাব। নূর তাকিয়ে রইল নরেন আফরোজের দিকে, চোখে পানি। নূর কিছুই বলতে পারছে না। নূর একদম চুপ হয়ে গেছে, শুধু চোখ দিয়ে পানি পড়ছে। সামিয়া বেগম নূরকে জড়িয়ে ধরে বললেন, আমার লক্ষ্মী সোনা মা, আর কাঁদিস না, কাঁদার দিন শেষ, এখন থেকে শুধু হাসবি। সবার কথা শুনলেও নূরের দৃষ্টি জোড়া যেন আবার নিবদ্ধ হলো শুধু সাদাপের দিকে। নূর কোনো সংকোচ করল না, ধীরে ধীরে এগিয়ে এগিয়ে সাদাপের সবার সামনেই সাদাপকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। সাদাপও সবার সামনেই নূরের মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কাঁদিস না নূর, আর কাঁদতে হবে না, অনেক কেঁদেছিস, আমার হাসি তোর, তোর কান্নাগুলো আমার হোক। সন্ধ্যাটা যেন খুব সুন্দর করে পার হলো নূরের, যেন স্বপ্নের মতো। এরকম একটি সন্ধ্যা নীরের জীবনে আসবে নূর কখনো কল্পনাও করতে পারেনি। পার হয়ে গেল ৯ মাস। এভাবে পার হয়নি সাদাপের অতিরিক্ত কেয়ার, অতিরিক্ত ভালোবাসা। সাথে পুরো বাড়ির এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা খাওয়া যাবে না, সেটা খাওয়া যাবে না। হাঁপসে গিয়েছে নূর ৯ মাসে। বিছানায় বসে পেটে হাত দিয়ে বলছে নূর, ছোট্ট সাদাপ নাকি ছোট্ট নূর, তোরা কবে আসবি পৃথিবীতে? আসবি, আমাকে যন্ত্রণা থেকে মুক্তি দে। তোরা পৃথিবীতে আসলে যে আমি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবো। তোকে পেয়ে এরা থাকবে, থাকবে, না হলে এরা থামবার নয়। হঠাৎ পেটে ব্যথা অনুভব করলো নূর, অসহনীয় ব্যথা। নূর বিছানা থেকে নামার চেষ্টা করছে, কিন্তু নামতে পারছে না। সাদাপ নূরের জন্য নিচে ফল আনতে গিয়েছিল। হঠাৎ নূরের একটি চিৎকার শুনতে পেল সাদাপ। সাথে সাথে সাদাপ নরেন আফরোজের দিকে তাকিয়ে বলল, মা, নূরের ব্যথা করছে হয়তো। সামিয়া বেগম কাজ রেখে বলল, ভাবি সময় হয়ে গিয়েছে, তাড়াতাড়ি বলেন গাড়ি বের করতে। সাদাপ দৌড়ে চলে গেল নূরের কাছে। নূর সাদাপকে দেখে পেটে হাত রেখে বলল, ভীষণ ব্যথা করছে, সহ্য করতে পারছি না। নূরের হাত ধরে সাদাপ বলল, কিছু হবে না নূর, এই তো আমি আছি। হসপিটালে বসে আছে সবাই। ভিতরে ওটি রুমে অপারেশন চলছে। নূরের নরমাল ডেলিভারি দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই
হচ্ছে না, বাচ্চার নাকি পজিশন উল্টে গিয়েছে, এরকম বেশি সময় হলে বাচ্চার ফালস বন্ধ হয়ে যাবে, তাই অপারেশন করতে হবে। সাদাপ অনুমতি দিয়ে দিয়েছে অপারেশন করার জন্য। প্রায় 20 মিনিট হয়ে গিয়েছে অপারেশন রুমে ঢুকেছে। 20 মিনিট পরে দেখলো অপারেশন থিয়েটার থেকে বের হলো ডক্টর। বের হয়ে সাদাফের দিকে তাকিয়ে বলল, কনগ্রাচুলেশনস, মেয়ের বাবা হয়েছেন। ডাক্তার যেহেতু দীর্ঘদিন ধরে চিকিৎসা করেছে নূরে, তাই বলল সাদাফের দিকে তাকিয়ে, পুরো হসপিটালে মিষ্টি খাওয়াবেন, আর পরীর মতো মেয়ে হয়েছে আপনার। সবাই খুশিতে আত্মহারা হয়ে গেল। ডাক্তার বললেন, একটু পরে নার্স বেবিকে নিয়ে আপনাদের কাছে আনবে, তবে নূরকে বেডে দিবা আরো ঘন্টা দুয়েক পরে। নূর এখন ইনজেকশনের প্রভাবে ঘুমাচ্ছে, বেডে দিলেই দেখা করতে পারবেন, তবে বাবু একটু পরে দেখতে পারবেন। ফ্রেশ করে আপনাদের কাছে নিয়ে আসবে। ডাক্তার চলে গেল। সাদাব তাকিয়ে রইল ওটির দিকে। নূরকে দেখতে ভীষণ ইচ্ছে করছে, কিন্তু 2-3 ঘন্টার আগে নূরকে বেডে দিবে না। ঠিক এমন সময় নার্স একটি ছোট্ট পুরি বাবুকে সাদা কাপড় সুন্দর করে মুড়িয়ে নিয়ে আসলো বাইরে। এসেই বলল, বাচ্চার বাবা কোথায়? সবার আগে বাচ্চার বাবার কাছে দিতে হবে। ফজলুর রহমান, হুমায়ুন রহমান, নওরিন আফরোজ, সামিয়া বেগম, রিমা সবাই দৌড়ে গেলেন বাবুর কাছে। সবাই বাবুকে দেখতে লাগলেন। কি কিউট বাবু, বলল রিমা। সাদা ফুমনি দাঁড়িয়েছিল। নার্সটি বুঝতে পেরেছে সাদাব বাবা, তাই নার্স বললেন, সবার আগে বাবাকে কোলে দিতে দিন। আপনাদের পেশেন্ট অজ্ঞান করার আগেই বলে গিয়েছে, সবার আগে যেন বাচ্চার বাবার কোলে দেওয়া হয় তার মেয়েকে। কথাটি শুনে সাদাব ধীরে ধীরে এগিয়ে এলো বাবুটির কাছে। এসে কাঁপা কাঁপা হাতে ছোট্ট নূরকে কোলে তুলে নিল। নিয়েই আবার জড়জড়িয়ে কেঁদে দিল সাদাব। কাঁদতে কাঁদতে হালকা করে সাদাব নিজের সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা শিশুটিকে বুকে জড়িয়ে নিয়ে বলল, আমার ছোট্ট পরী আম্মু। 3 বছর পর পুরো বাড়ি আবার আলোকসজ্জা সজ্জিত। আজ সাইমন ও রিমার বিয়ের দিন। কিভাবে বিয়ে ঠিক হলো? পরি বসে চকলেট খাচ্ছিল। সাদাব ছিল একটু সামনে কাজ করছিল। হঠাৎ করে নূর এসে পরীর হাত থেকে চকলেট নিয়ে খেতে খেতে বলল, ভীষণ ক্ষুধে পেয়েছিল, আর তুমি এত চকলেট খাও কেন সারাদিন? দাঁতে পোকা ধরবে। বলে আবার কাজে চলে গেল নূর। পরী কান্না করে দিল সাথে সাথে। সাদাব পিছনে তাকিয়ে দেখলো পরী কান্না করছে। সাদাবের কলিজা যেন উড়ে গেল। সাথে সাথে দৌড়ে এলো মেয়ের কাছে। বলল, কি হয়েছে আমার পরীটার? পরী বলল, নূর পচা, তুমি ওকে বিয়ে করেছো কেন? আমার সব চকলেট খেয়ে ফেলে। সাদাব তাকালো নূরের দিকে। সবসময় এরকম করে নূর, ক্ষুধা লাগলে পরীর চকলেটগুলো খেয়ে ফেলে। যদিও সাদাব নূরের জন্য চকলেট আনে, তারপরও সবসময় পরীরটাই খেতে হয় এই মেয়ের। সাদাব বলল, সরি আম্মু, আমি তোমাকে আরো বেশি করে চকলেট এনে দিব। আর পচা মেয়েটাকে বাবা অনেক ভালোবাসে। পরে আদো আদো বলে বলল, ব্যাড চয়েস, তোমাকে আমি আমার পুতুলের সাথে বিয়ে দেব। নূর পচা। সাদা পরীর কানে কানে বলল, ধীরে ধীরে বলো আম্মু, না হলে পচা মেয়েটা শুনে তোমার পাপাকে ঝাড়ু দিয়ে মারবে। অদ্ভুত সুন্দর লাগছে আজকে আজ নূরকে। সাদাফে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হঠাৎ পাঞ্জাবিতে টান অনুভব করলো। টান আর অন্য কেউ না, দিয়েছে ওর কলিজা, ওর পরি। নিচে তাকিয়ে দেখলো পরি অনেক সুন্দর করে সাজুগুজু করে সাদাবকে টানছে। সাদাব জানে এখন কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে। এতদিনে অভ্যস্ত হয়ে গেছে সাদাব। পরি সাদাফের দিকে তাকিয়ে বলল, তুমি আম্মুর দিকে এমন ভাবে তাকিয়ে আছো কেন? আম্মুকে আম্মুকে আমার চেয়ে সুন্দর? সাদাব জানে এই প্রশ্নের উত্তর কখনো হ্যাঁ হতে পারবে না, তাই হাঁটু ভেঙে নিচু হয়ে বসে পরীকে ছোট্ট একটি পাপ্পি দিয়ে বলল, আমার পরীর চেয়ে কেউ বেশি সুন্দর না। পরি খুশি হয়ে গেল। সাদাফুকে সুন্দর বললে পৃথিবীর আর কোনো কিছু প্রয়োজন হয় না পরীর। কিন্তু মনে মনে বিরক্ত হলো নূর। এখন আর সাদাপ একটু তারিফ করতে পারে না নূরের। সবকিছুতে ভাগ বসিয়ে ফেলেছে পরি। সাদাব জানে নূরের মন খারাপ হয়েছে। নূরকে ততটা সময় দিতে পারে না সাদাব। ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ পরি ওকে দখল করে রাখে। দুজনের মধ্যে অসময়ে একটি প্রতিযোগিতা চলে, যেখানে কেউ রাজি হার জিততে রাজি নয় বা কেউ হারতে রাজি নয়। সাদাফকে দিনরাত পরিশ্রম করতে হয় দুজনকেই জিতিয়ে রাখার জন্য। পরি খুশি হয়ে চলে গেলে এক পাশে। নূর দাঁড়িয়ে রইল। মেজাজ খারাপ হয়েছিল ওর। কখনো লোকটি নূরকে একটু সুন্দর বলতে পারে না। একটু এগিয়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরল নূরকে। বলল, তুই কি এখনো ছোট রয়ে গেছিস নূর?
তোর ছোট্ট পরি যে আগে সুন্দরী শুনতে চায়, যদি আমি ওকে বলি ওর থেকে বেশি তুই সুন্দর, তখন ও কান্না করবে। ও কান্না করলে আবার তুই নিজেই কান্না করবি। দুজনকেই আমি কি দুজনকে আমি কি করে থামাবো? তাই একজনকে আগে খুশি করে দিলাম, এখন আমার ছোট্ট নূরকে আমি খুশি করব। বলেই নূরের গালে একটি চুমু এঁকে বলল, আমার চোখে আমার দেখা সবচেয়ে সুন্দরী নারী তুই, আর পরি তো আমার বাচ্চা, ও তো আমার চোখে সবসময় সুন্দরী হবে। স্টেজে বসে আছে সবাই, কাজী রিমার দিকে তাকিয়ে কবুল বলতে বলে রিমা সুন্দর করে কবুল বলে দিল, কোনো হেজিটেশন নেই। কিসের হেজিটেশন করবে? 3 বছর আগেই তো বোমা ফাটিয়ে ছিল সাদাব, সবার সামনে বলে ফেলেছিল, সাদাব ভাইয়া সাইমন ও রিমার বিয়ে করিয়ে দাও। ব্যাস আর কি। বড় আব্বু আর আব্বু কোনোভাবে না করতে পারেনি। নরিন আফরোজ সামিয়া বেগমের আর কিছুই করতে হয়নি, যা করার সাদাব করে দিয়েছিল। যখন সাইমনের প্রথম জব হয় সেদিনই এসে সাদাবকে বলে দেয় সাইমনের সাথে রিমের বিয়ে হবে, তবে এখন নয়, 2 বছর পর রিমার পড়া শেষ হবে তারপর। তখন দুজনে আকদ করিয়ে রেখেছিল, কবুলটা করানো হয়নি। আজ শুধু কবুল বলল, আনুষ্ঠানিকতা। তাই রিমার মধ্যে কোনো হেজিটেশন নেই। এবার সাইমনের দিকে তাকিয়ে কাজী কবুল বলতে বলে সাইমন খুশি খুশি কবুল বলে দিল। নওরিন আফরোজ সামিয়া বেগম খুশিতে আপ্লুত হয়ে গেলেন। রিমাকে দোয়া করে বললেন, দোয়া করি তোদের জীবন ও ছোট্ট ফুরির মতো এরকম একটা ফুরি আসুক। পরীর মাথার মধ্যে কথাটা ঢুকে গেল, ওর মতো একটা পরী কি করে আসবে? পরীতে একটাই, পরী আবার ছোট আব্বুর কাছে কিভাবে আসবে? ঘরে বসে আছে রিমা, সাইমন দরজায় দাঁড়িয়ে আছে। সাদাব সাইমনের পকেটে টাকা গুঁজে দিয়ে গেল, যদিও সাদাপের টাকা সাইমনের প্রয়োজন নেই, তারপরও বড় ভাই হিসেবে উপহার দিয়ে গেল। নূর দাঁড়িয়ে আছে দরজায়। সাইমন বলল, টাকা তো দিবেই, টাকা তো তোমার ঘরেই যাবে। সেজন্য নূর বলল, এত কথা শুনতে চাই না, টাকা দাও, 50,000 টাকা, না হলে তুমি ভিতরে যেতে পারবে না। সাদাব 50,000 টাকা পকেটে ঢুকিয়ে দিয়েছিল। সাইমন সেই 50,000 টাকার সাথে আরো 50,000 টাকা, মোট 1,00,000 টাকা নূরের হাতে দিয়ে বলল, 50,000 আমার, আমার পরি আপুর জন্য, আর 50,000 টাকা আমার ছোট্ট পরিটার জন্য। রিমা বাসরঘরে ঘুমটা দিয়ে সুন্দর করে বসে আছে। সাইমন ঢুকে অবাক হয়ে গেল, এত লাজুকভাবে বসে আছে রিমা কল্পনাও করতে পারেনি কখনো। সাইমন বিছানায় এসে রিমার পাশে বসে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করছে। এত বড় লম্বা ঘুমটা টেনে বসে আছে রিমা। সাইমন অবাকের উপর অবাক হচ্ছে, এই মেয়ের মধ্যে এত লজ্জা কোত্থেকে আসলো? হঠাৎ করে রিমা ঠাস করে ঘুমটা খুলে ফেললো, বলল, আর কত সময় লাগাবে? এমনিতে কতক্ষণ ধরে বসে আছি, তার উপর এখানে এসে দাঁড়িয়ে আছো পুতুলের মতো হা করে, ঘুমটা তাও যে খুলতে হবে, এটা কি তোমাকে শিখিয়ে দিতে হবে? সাইমন এবার হাঁফ ছেড়ে বাঁচল, যাক, রিমা পরিচিত চেহারায় ফিরে এসেছে। বিছানায় বসে বলল, এরকমই হয়, চাচাতো বোন বিয়ে করলে তারা আর বউ থাকে না, চাচাতো বউ হয়ে যায়। বিয়ে হয়েছে, লজ্জা পাবি, বাসর রাতে লজ্জায় কাঁচুমাচু হয়ে থাকবি, আমি এসে তোর লজ্জা ভেঙে দিব। তা না দেখে মনে হচ্ছে যে বাসর ঘরে আমার বউ না, চাচাতো বোন বসে আছে। রিমা একদৃষ্টিতে তাকিয়েছে সাইমনের দিকে। এবার যেন রিমা সত্যিই একটু লজ্জা পেল। এই শখের পুরুষ রিমা, কত ভালোবেসেছে রিমাকে এই লোকটা, না চাইতেই পেয়ে গিয়েছে, তার জন্য অবহেলা করবে না, রিমার যত্ন করবে নিজের শখের পুরুষের। তাই রিমা বিছানা থেকে উঠে দাঁড়ালো। দাঁড়িয়েই নরিন আফরোজের কথা মনে করলো, স্বামীকে সম্মান করতে হয়। তাই রিমার সাথে সাথে 2 হাত দিয়ে পায়ে ধরে সালাম করে বসলো সাইমনকে। সাইমন অবাক হয়ে গেল, বলল, তোকে একটু লজ্জা পেতে বলেছি, তাই বলে পায়ে ধরে সালাম করতে বলিনি, এতটা আবার আমার হজম হবে না। রিমা সাইমনের বুকে একটি জোরে ঘুষি মেরে বলল, সবকিছুতে তোমার বাধা। সাইমন রিমার দিকে তাকিয়ে রইল, ঠোঁটে ছোট্ট খেলে গেলে একটি চুমু এঁকে দিল রিমাকে, বুকে জড়িয়ে ধরে বলল, আজকে আমার সব স্বপ্ন পূরণ হয়েছে জানিস? কত ভয় পেতাম, যদি কখনো আমার স্বপ্নটা পূরণ না হয় তাহলে কি হবে? স্বপ্ন পূরণ হবে না কেন? দুজন মিলে স্বপ্ন দেখেছি, খোলা চোখে স্বপ্ন দেখেছি, এ স্বপ্ন তো পূরণ হতেই হতো, বলল রিমা। রিমা সাইমনের হাত ধরে টেনে নিতে নিতে
বিছানার কাছে নিয়ে গেল। তারপর মোহনীয় রূপে তাকালো সাইমনের দিকে, বলল, চলো বাসর রাতটা শুরু করে দেই, না হলে সময় পাওয়া যাবে না। সাইমন হাসতে হাসতে তাকিয়ে রইল রিমার দিকে। এই রিমাকেই সাইমনের পছন্দ। প্রয়োজন নেই লজ্জাবতী লাজুকলতার। রিমা যেমন আছে তেমনটাই ভালোবেসেছিল, তাহলে এই রিমাকেই চাই সাইমনের। বিছানায় শুয়ে আছে সাদাব, মাঝখানে নূর আর পরি, দুইজন দুই পাশে, কারণ দুইজনের সাদাবকে চায়। সমান সমান ভাবে, কেউ বেশি না কেউ কম না, তাই বাধ্য হয়ে সাদাবের মাঝখানে শুতে হয়। সাদাবকে জড়িয়ে ধরে আছে নূর। পরির যেন সহ্য হলো না। পরি বলল, ছাড়ো, তুমি আমার পাপাকে তুমি সবসময় জড়িয়ে ধরে শুয়ে থাকো কেন? নূর বিরক্ত হয়ে আরো জোরে জড়িয়ে ধরে বলল, আপনার মেয়ে আপনাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। আপনার মেয়ে পচা। পরীর মনে পড়ল ওর মনের ভিতরে একটা প্রশ্ন আছে যেটি করতে হবে। সাথে সাথে সাদাবকে টেনে বলল, পাপা, তোমাদের যখন বিয়ে হয়েছিল আমি কোথায় ছিলাম? সাদাব সরল মনে উত্তর দিল, বিয়ের আগে তুমি আমার কাছে ছিলে, বিয়ের পর তোমার আম্মুর পেটে দিয়েছি। সাথে সাথে করে বুদ্ধি খুলে গেল। জানতে চাইল, পাপা, তাহলে আম্মুর পেটে আমাকে কি করে দিয়েছিলে? দাদু বলেছেন ছোট আব্বুর আমার মতো একটা পরী হবে। তাহলে পরীটা এখন ছোট আব্বুর কাছে আছে। আব্বু আম্মুকে কি করে পেটে দিবে? তুমি কিভাবে দিয়েছিলে পাপা? সাদাব বোকা হয়ে গেল প্রশ্ন শুনে। এখন এই প্রশ্নের উত্তর কি করে দিবে মেয়েকে? সাদাব বলল, তুমি আমার বুকের মধ্যে ছিলে। তোমার আম্মুকে আমি চোখ বন্ধ করতে বলেছিলাম, তোমার আম্মু চোখ বন্ধ করেছিল। আমার বুকের ভিতর থেকে আমি একটা জাদু করে তোমার আম্মুর পেটে দিয়েছিলাম। পরদিন সকাল নাস্তার টেবিলে বসে আছে সবাই। হুমায়ুন রহমান এবং ফজলুর রহমানের যেন খুশির শেষ নেই। পরি এসে জড়িয়ে ধরল হুমায়ুন রহমানকে। হুমায়ুন রহমান ও ফজলুর রহমানের কলিজা পরি। পরি সবার সামনে বলল, জানো দাদু, আমি আগে পাপার ভিতরে ছিলাম। পাপা বিয়ের পর আমাকে জাদু করে আম্মুর পেটে দিয়েছে। কথাটি শুনে ফজলুর রহমানের কাশি উঠে গেল। সবাই লজ্জায় এদিক ওদিক তাকালো। নূর লজ্জায় কথা মাথায় নিচু করে ফেলল। সাদাব নির্বিকার। হুমায়ুন রহমান ভাবলেন, নাতিটা ছেলের মতোই হয়েছে, ঠোঁট কাটা। হুমায়ুন রহমান বললেন, ঠিক আছে দাদু, এখন খাও। এসব কথা বলতে হয় না টেবিলের মধ্যে। রিমা কন্ট্রোল করে থাকতে পারল না, হাসির রোল পড়ে গেল টেবিলে। সমাপ্ত। তো ভিউয়ার্স, গল্পটা আজকে এখানে শেষ হয়ে গেল। আমি সবসময় নিয়মিত দিতে পারিনি, তার জন্য দুঃখিত। অনেক দিন ধরে এই গল্পটা চলছিল। তো গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটাকে নিয়ে অবশ্যই একটি গঠনমূলক কমেন্ট চাই। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলে অনেক নতুন নতুন গল্প আসবে। আশা করছি এই গল্পটা আপনাদের কাছে যেমন ভালো লেগেছে, সামনের গল্পগুলো এরকমই ভালো লাগবে। আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।